18 বছর বয়সী এক ক্লাস 12 অন্ধ স্কুল ছাত্রী ফাল্গুনী নিজের জীবন বাঁচানোর জন্য স্কুল থেকে দৌড়াতে শুরু করে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, না হলে স্যার আমাকে মেরে ফেলবে। কেউ আছো? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে সাহায্য করো। অন্ধ স্কুল ছাত্রী ফাল্গুনীর পেছন পেছন তাদের স্কুলের এক বদমাইশ শিক্ষক রমেশ বাবু দৌড়াতে থাকে। ফাল্গুনী অন্ধ হওয়ায় সে কিছুই চোখে দেখতে পায় না, তবুও সে বদমাইশ স্কুল টিচারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণে ছুটতে থাকে। সে কোনো রকমে স্কুলের সিঁড়ি দিয়ে নেমে স্কুলের বাইরে বেরিয়ে পড়ে আর দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে চলে যায়। এমনকি বেশ কয়েকবার সে হোঁচট খেয়ে এদিক ওদিকে পড়েও যায়। আর এভাবেই ফাল্গুনী হঠাৎ করে এক গাড়ির সঙ্গে ধাক্কা মারে। কে দয়া করে আমাকে বাঁচাও, কে আছো এখানে? আমি কিছু দেখতে পাচ্ছি না, দয়া করে আমাকে বাঁচাও। এমন সময় সেই গাড়ির মধ্যে থেকে আকাশ নামে এক যুবক ছেলে নেমে আসে। আর ফাল্গুনীকে এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখে আকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর তখনই সেখানে বদমাইশ রমেশ বাবু চলে আসে। আর আকাশকে দেখে রমেশ বাবু সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে যায়। আরে ফাল্গুনী, এ কি অবস্থা তোমার? আর তুমি অন্ধ হয়ে গেলে কিভাবে? তুমি তো আগে সবই ঠিকঠাক ভাবে দেখতে পেতে, তাহলে হঠাৎ করে কি হলো তোমার যে তুমি অন্ধ হয়ে গেলে? কে আপনি? আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনার নাম বলুন, কে আপনি? ফাল্গুনী, তুমি আমাকে চিনতে পারছো না? কিছুদিন আগে আমি আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম বিয়ের সম্বন্ধ নিয়ে। আমি আর আমার বাবা মা তোমাকে ভীষণ পছন্দ করেছিলাম, কিন্তু তোমার বাবা মা বললো তুমি আমাকে বিয়ে করতে চাও না। আশা করছি এবার তুমি আমাকে চিনতে পেরেছো। আচ্ছা, তুমি এবার বলো তো যে তুমি হঠাৎ করে অন্ধ হয়ে গেলে কিভাবে? আকাশের কথা শুনে ফাল্গুনী ভীষণ কাঁদতে শুরু করে। আজ থেকে ঠিক 1 মাস আগে পর্যন্ত ফাল্গুনী একেবারে সুস্থ স্বাভাবিক একজন মেয়ে ছিল। আর সে চোখেও ঠিকঠাক ভাবে দেখতে পারত। ফাল্গুনী ছোটবেলা থেকে ভীষণই সুন্দরী ছিল। আর সে যখন জন্মগ্রহণ করে তখন থেকেই তার চোখের রং নীল রঙের ছিল। আর তার নীল রঙের চোখ দুটো তার সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো ফাল্গুনীর বয়স যখন মাত্র 3 বছরের ছিল তখনই তার মা মারা যায়। আর ফাল্গুনীর লালন পালনের জন্য রঞ্জন বাবু চৈতালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু চৈতালি দেবীরও আগের পক্ষের এক মেয়ে ছিল যার নাম হলো চন্দ্রানী। আর চন্দ্রানী ফাল্গুনীর থেকে 3 বছরের বড় ছিল। তবে দুঃখের বিষয় হলো চৈতালি দেবী সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত ফাল্গুনীকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি। তাই অবহেলা, লাঞ্ছনা এবং বঞ্চনার মধ্যে দিয়েই ফাল্গুনীর জীবন কাটতে থাকে। আর এখন ফাল্গুনী ক্লাস 12-এ পড়ে। একদিন, মা, আমি তো বাড়ির সব কাজ করে দিয়েছি আর সকালবেলার দুপুরবেলার রান্নাও করে দিয়েছি, এবার তাহলে আমি স্কুলে যাই। ঠিক আছে, যা। আর শোন, আজকে বাড়িতে তাড়াতাড়ি চলে আসিস। আজকে সন্ধ্যাবেলা বাড়িতে অনেক কাজ আছে। আজকে তোর দিদিকে পাত্রপক্ষ দেখতে আসবে। ফাল্গুনী সেদিন 1 ঘন্টা লেট করে স্কুলে পৌঁছায়। আর সেই জন্য ফাল্গুনীর ক্লাস টিচার রমেশ বাবু ফাল্গুনীর উপর রেগে যায়। আর সে ফাল্গুনীকে বকাবকি করতে শুরু করে। আসলে রমেশ বাবু ভীষণই ভণ্ড এবং বদমাইশ একজন ব্যক্তি ছিল। আর সে একজন শিক্ষক হলেও তার মধ্যে আদর্শ শিক্ষকের কোনো গুণ ছিল না। আর ফাল্গুনী দেখতে খুবই সুন্দরী হওয়ায় রমেশ বাবু ফাল্গুনীকে বাজে নজরে দেখে। বিশেষ করে ফাল্গুনীর নীল রঙের চোখ রমেশ বাবুকে ভীষণভাবে আকৃষ্ট করে। তাই রমেশ বাবু সবসময় ফাল্গুনীর সঙ্গে আলাদা করে সময় কাটানোর জন্য অজুহাত খুঁজে বেড়ায়। আর আজকে ফাল্গুনী দেরি করে স্কুলে আসায় রমেশ বাবু খুব ভালো মতো অজুহাত পেয়ে যায়। তুমি আজকে 1 ঘন্টা লেট করে স্কুলে ঢুকেছো, তাই আজকে স্কুল ছুটি হওয়ার পর আমি 1 ঘন্টা এক্সট্রা তোমার ক্লাস নেব, তারপরে তুমি আজকে বাড়ি যেতে পারবে। ফাল্গুনী এমনিতেই পড়াশোনাতে খুবই ভালো ছিল আর তার পড়াশোনা করতে খুবই ভালো লাগতো। এমনকি প্রত্যেক বছর ফাল্গুনী ক্লাসে ফার্স্ট হতো। কিন্তু আজকে যেহেতু ফাল্গুনীর বড় দিদি চন্দ্রানীকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ফাল্গুনী দেরি করে বাড়িতে ফিরতে পারবে না। তাই সে তার স্যারকে বলে, কিন্তু স্যার, আজকে তো স্কুল ছুটির পর আমি থাকতে পারবো না, কারণ আজকে আমার বাড়িতে দরকারি কাজ আছে। একদম বাহানা করবে না, দিন দিন তোমার অবনতি হচ্ছে, পড়াশোনার প্রতি কোনো মন নেই তোমার। যা বলছি চুপচাপ শোনো, তা না হলে কিন্তু এখনই প্রিন্সিপালের কাছে গিয়ে আমি তোমার নামে কমপ্লেন করব। রমেশ বাবুর কথা শুনে ফাল্গুনী খুবই ভয় পেয়ে যায়। আর ফাল্গুনী যেহেতু ভীষণই সরল এবং সাদাসিধে মেয়ে হওয়ায় সে যে কোনো বিষয়ে ভীষণ পরিমাণে ভয় পায়। তাই বাধ্য হয়ে স্কুল ছুটির পরও ফাল্গুনী চাইলেও বাড়িতে ফিরতে পারে না। তুমি কিন্তু এই ডায়াগ্রামটা একদমই ঠিকঠাক ভাবে ড্র করতে পারোনি ফাল্গুনী। এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ডায়াগ্রাম ড্র করতে হয়। তোমার হাতটা দাও, আমি তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবো। দেখবে তুমি খুব ভালো ডায়াগ্রাম ড্র করতে পারবে। এই বলে রমেশ বাবু ফাল্গুনীর হাত ধরে। এর ফলে ফাল্গুনী খুবই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়।
স্যার আমার হাত ছাড়ুন, আমি কি ছোট বাচ্চা নাকি যে আপনি আমাকে এখন হাত ধরে আঁকা শেখাবেন? আর তাছাড়া আমি তো এই ডায়াগ্রামটা একদম ঠিকঠাক ভাবেই এঁকেছি। আপনি প্লিজ আমার হাত ছাড়ুন। আর হ্যাঁ স্যার, 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি 1 ঘন্টা লেট করে স্কুলে এসেছিলাম আর আপনি আমার 1 ঘন্টা ক্লাস নিয়েছেন, তাই এখন আমি বাড়ি যাচ্ছি। এই বলে ফাল্গুনী তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। কিন্তু ফাল্গুনী প্রত্যেক দিনের তুলনায় আজকে বাড়িতে দেরি করে ফিরে আসায় তার সৎ মা চৈতালি দেবী এবং সৎ দিদি চন্দ্রানী ভীষণ পরিমাণে রেগে যায়। ফাল্গুনী কিছু বলতে যাবে তার আগেই চৈতালি দেবী ফাল্গুনীকে ভীষণ মারধর করতে শুরু করে, আর সে ফাল্গুনীকে কিছু বলারই সুযোগ দেয় না। এর ফলে ফাল্গুনী খুবই কান্নাকাটি করতে থাকে। শয়তান মেয়ে, নাটক বন্ধ কর, বড্ড নাটক করতে শিখেছিস। চুপচাপ রান্নাঘরে চলে যা, কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ আসবে আর পাত্রপক্ষের জন্য ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আয়। আর রান্না যেন ভালো হওয়া চাই, কারণ আমি পাত্রপক্ষের সামনে বলবো সব রান্না আমার মেয়ে করেছে। এই শুনে ফাল্গুনী চুপচাপ রান্নাঘরে চলে যায় আর পাত্রপক্ষের জন্য বিভিন্ন রকমের ভালো ভালো খাবার রান্না করতে থাকে। কয়েক ঘন্টার মধ্যেই আকাশ তার বাবা মাকে নিয়ে ফাল্গুনীদের বাড়িতে এসে উপস্থিত হয়। দিদি, এবার তাহলে আপনার মেয়েটাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, আমি এখনই আমার মেয়েকে ডাকছি। চন্দ্রানী মা, এখানে এসো। মায়ের ডাক শুনে চন্দ্রানী তার সৎ বোন ফাল্গুনীর সঙ্গে বাইরে বেরিয়ে আসে, আর তখনই আকাশ এবং তার বাবা মায়ের নজর ফাল্গুনীর উপর গিয়ে পড়ে। ফাল্গুনীর ন্যাচারাল নীল রঙের চোখ দুটো ভীষণভাবে আকাশের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে আকাশ চন্দ্রানীর বদলে ফাল্গুনীকে পছন্দ করে বসে। এমনকি আকাশের বাবা মাও ফাল্গুনীকে বাড়ির বৌমা করতে চায়। কাকিমা, আপনি কিছু মনে করবেন না, আসলে আমার আপনার বড় মেয়েকে নয়, আপনার ছোট মেয়েকে পছন্দ হয়েছে, আর আমি আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাইছি। এই শুনে চন্দ্রানী এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। না না, এটা কোনো মতেই সম্ভব না। আপনারা আমার বড় মেয়েকে দেখতে এসেছেন আর ছোট মেয়েকে পছন্দ করছেন, তা কি করে হয়? আমার ছোট মেয়ে এখন পড়াশোনা করছে, ও এখন ক্লাস 12-এ পড়ে, তাই আমরা কিছুতেই এখন ওর বিয়ে দিতে পারবো না। আপনারা এবার আসতে পারেন। এই কথা শুনে আকাশ এবং তার পরিবার নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। বুঝলি চন্দ্রানী, যতদিন ওই মেয়ে বাড়িতে থাকবে ততদিন আমি চাইলেও তোর বিয়ে দিতে পারবো না। শুধুমাত্র ওর জন্য এত ভালো ভালো বিয়ের সম্বন্ধগুলো কেটে যাচ্ছে। ওই মেয়েটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওর ওই নীল রঙের চোখ দেখেই সবাই পাগল হয়ে যায়, তাই আমি ওর কাছ থেকে ওর চোখ দুটোই কেড়ে নেব। এভাবেই চৈতালি দেবী এবং তার মেয়ে ফাল্গুনীর সুন্দর চোখ দুটো নষ্ট করে দেওয়ার জন্য ফোন দিয়ে আটতে থাকে। পরের দিনই চৈতালি দেবী এক কালো রঙের চশমা কিনে নিয়ে আসে, আর সেই চশমা ফাল্গুনীকে দিয়ে বলে, মা ফাল্গুনী, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। তুই দেখতে এত সুন্দর, তোর চোখ দুটো এত সুন্দর হওয়ায় সবাই তোর দিকে বাজে নজর দেয়। তাই আজ থেকে তুই এই কালো চশমাটা পরে ঘুরে বেড়াবি, তাহলে দেখবি কেউ আর তোর দিকে তাকাতে পারবে না। কিন্তু মা, আমি এই চশমাটা পরে তো স্কুলে যেতে পারবো না, কারণ আমাদের স্কুলে এরকম চশমা তো অ্যালাউ করবে না। আরে বাবা, স্কুলে গিয়ে পড়বি কেন? স্কুলে ঢোকার আগে তুই চশমাটা খুলে দিবি, এমনকি বাড়িতে থাকলেও তুই চশমাটা পরে থাকবি। নে, এবার চশমাটা পরে দেখ তো কেমন লাগে। এই শুনে ফাল্গুনী সেই চশমাটা নিয়ে নিজের ঘরে চলে যায়, আর ওই চশমাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফাল্গুনী তার চোখে ভীষণই জ্বালা যন্ত্রণা অনুভব করে, তাই ফাল্গুনী তাড়াতাড়ি করে চোখ থেকে চশমাটা খুলে দেয়। কিন্তু চশমা খুলে দেওয়ার পর থেকে ফাল্গুনী চোখে আর কিছুই দেখতে পায় না, সে পুরোপুরি ভাবে অন্ধ হয়ে যায়। মা, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি সব অন্ধকার দেখছি কেন? এই চশমাটা পরার পর থেকে আমি অন্ধ হয়ে গেছি। মা, আমি এবার পড়াশোনা করব কিভাবে? আমি পরীক্ষা দেব কিভাবে? ফাল্গুনীকে এভাবে কান্নাকাটি করতে দেখে চন্দ্রানী এবং তার মা দুজনেই ভীষণ খুশি হয়, আর ফাল্গুনী ভীষণ কান্নাকাটি করায় চৈতালি দেবী তাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ডাক্তার জানায় ফাল্গুনী আর কোনোদিনও নিজের দৃষ্টিশক্তি ফিরে পাবে না। কোনো এক রোগের কারণে সে পুরোপুরি ভাবে অন্ধ হয়ে গেছে। আর ডাক্তার বাবুর মুখে এরকম কথা শুনে ফাল্গুনী আরো কান্নাকাটি করতে থাকে। ফাল্গুনী কিছুতেই বিশ্বাস করতে পারে না যে সে জীবনেও চোখে দেখতে পাবে না। এর ফলে ফাল্গুনী পুরোপুরি ভাবে ভেঙে পড়ে, এমনকি সে এখন স্কুলে যেতেও পারে না। অন্যদিকে ফাল্গুনীর স্কুল টিচার রমেশ বাবু খবর পেয়ে ফাল্গুনীদের বাড়িতে চলে আসে। ফাল্গুনী, তুমি অন্ধ হয়ে গেছো, তাতে কি হয়েছে? আমি তোমার টিচার, আর তোমার পড়াশোনার দায়িত্ব আমি নেব। আমি জানি তুমি পড়াশোনাতে খুবই ভালো, তাই তুমি অন্ধ হয়ে গেলেও তোমাকে পড়াশোনা থেকে কেউ বিরত রাখতে পারবে না। আমি প্রত্যেকদিন তোমাকে বাড়ি থেকে স্কুলে নিয়ে যাব, আর স্কুল থেকে বাড়িতে দিয়ে যাব। আজ থেকে তোমার পড়াশোনার দায়িত্ব আমার, বুঝেছো?
রমেশবাবুর কথা শুনে ফাল্গুনী খুবই খুশি হয়, কিন্তু ফাল্গুনী মনে মনে ভয়ও পায়, কারণ রমেশবাবু কেমন মানুষ ফাল্গুনী খুব ভালো মতোই জানি। তবুও ফাল্গুনী শুধুমাত্র নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে রমেশবাবুর কথাতে রাজি হয়ে যায়। আর পরের দিনই রমেশবাবু নিজে বাড়িতে এসে ফাল্গুনীকে স্কুলে নিয়ে চলে যায়। ফাল্গুনী, তুমি এখন একটা সাইডে বসো। এদের সবার ক্লাস নেওয়া হয়ে গেলে তারপর আমি তোমাকে আলাদাভাবে ক্লাস নেব, কারণ তুমি তো এখন অন্ধ হয়ে গেছো। তাই সবার সঙ্গে তোমাকে পড়াতে গেলে তোমার বন্ধুরা তোমাকে নিয়ে অনেক মজা করতে পারে। এভাবেই রমেশবাবু চালাকি করে ফাল্গুনীর সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করে। আর স্কুল ছুটি হয়ে গেলে রমেশবাবু এবার ফাল্গুনীকে পড়ানোর নাম করে তাকে বাজেভাবে স্পর্শ করে। আরে ফাল্গুনী, তুমি ভালো করে বসো। তুমি তো একদম বেঞ্চের ধারে বসে আছো, তুমি পড়ে যাবে তো। দাঁড়াও, আমি তোমাকে ঠিক করে বসিয়ে দিচ্ছি। এসো, একটু সরে এসো, আরো একটু সরে এসো। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেল, তুমি তো জল খাওনি। দাঁড়াও, তোমাকে জল খাইয়ে দিচ্ছি। এভাবে বিভিন্ন রকম ভাবে রমেশবাবু ফাল্গুনীকে স্পর্শ করতে থাকে। আর ফাল্গুনী যখন সহ্য করতে পারে না, তখন সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্যার, আপনি একদম আমাকে ছোবেন না। আপনি কি মনে করেছেন আমি অন্ধ হয়ে গেছি বলে আমি কিছু বুঝতে পারবো না? আমি আপনার মতো টিচারের কাছে কোনোদিনও পড়বো না। আপনি খুবই অসভ্য। আপনার লজ্জা করে না? আমার বাবার বয়সী হয়ে আপনি আমার সঙ্গে অসভ্যতামি করছেন। আমি সবাইকে আপনার ব্যাপারে বলে দেব। ছাড়ুন বলছি আমাকে। এই বলে ফাল্গুনী রমেশবাবুকে ধাক্কা দিয়ে স্কুল থেকে পালিয়ে যায়। আর তখনই রাস্তার মাঝখানে ফাল্গুনীর সঙ্গে আকাশের দেখা হয়। এর ফলে ফাল্গুনী তার স্কুল টিচারের হাত থেকে রক্ষা পায়। আর ফাল্গুনীর মুখ থেকে সমস্ত কিছু জানার পর আকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। আকাশ যেহেতু পেশায় একজন পুলিশ অফিসার ছিল, তাই সেদিনই সে ভণ্ড রমেশবাবুকে গ্রেপ্তার করে। আর সেই সঙ্গে ফাল্গুনীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আরে আকাশ, তুই এখানে? তুই এই মেয়েকে এখানে নিয়ে এসেছিস কেন? আমি তো চাইলে দুদিনের মধ্যে এই মেয়ের চোখ ঠিক করে দিতে পারবো, কিন্তু সৎ মায়ের জন্য আমি চাইলেও এই মেয়ের চোখ ঠিক করতে পারিনি। কেননা এই মেয়ের সৎ মা আর সৎ বোন চায় না যে কোনোদিন দৃষ্টিশক্তি ফিরে পাক। আর আমি পরীক্ষা করে জানতেও পেরেছি যে ইচ্ছাকৃতভাবে এই মেয়েটার দৃষ্টিশক্তি নষ্ট করা হয়েছে। এই শুনে আকাশ ফাল্গুনীর সৎ মা এবং সৎ বোনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর আকাশ তাদেরকেও গ্রেপ্তার করতে চাইলে ফাল্গুনী তাকে বাধা দেয়। তাই আকাশেরও কিছু করার থাকে না। তবে দু একদিনের মধ্যে চিকিৎসার মাধ্যমে ফাল্গুনী আবার তার দৃষ্টিশক্তি ফিরে পায়। আর আকাশ ফাল্গুনীকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে ফাল্গুনী নতুন করে এক পরিবার পায়, যেখানে সে বাবা মায়ের ভালোবাসাও পায়। আর এমনকি শ্বশুর বাড়িতে থেকেও ফাল্গুনী তার পড়াশোনা চালিয়ে যায়। একাদশ শ্রেণী পাশ করার পর পল্লবী এবং পৌশালী দ্বাদশ শ্রেণীতে উঠেছে। তারা শহরে একটি বড় কোয়েট স্কুলে পড়াশোনা করে। তাদের স্কুল ভীষণ কড়া প্রকৃতির হওয়ায় সকলে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের খুবই ভয় করে চলে। একদিন, এই পৌশালী, এখন শুনছি অনেক মেয়েরাই নিজেদের নেল এক্সটেনশন করাচ্ছে, তাই চল আমি আর তুই আজকে গিয়ে একটা পার্লার থেকে নেল এক্সটেনশন করিয়ে আসি। তাহলে আমাদের হাতটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তুই পাগল নাকি? তুই ভুলে যাচ্ছিস কালকে আমাদের স্কুল আছে। এখন যদি আমরা নোকে ওসব নেল এক্সটেনশন করাই, তাহলে আমাদের ক্লাস টিচার করিশ্মা ম্যাডাম আমাদেরকে তো ক্লাস থেকেই বের করে দেবেন। আরে কিছু হবে না। এখনকার দিনের মেয়েরা টিচারদের ভয়ে কি নিজেদের নোকে এক্সটেনশনও করাতে পারবে না? এত ভয় পেলে আর জীবনে শাস্তি খুঁজতে হবে না। আমার খুব ইচ্ছে করছে নেল এক্সটেনশন করার, তাই আমি করাবো। আর তোর যদি ইচ্ছা না হয় তাহলে করাস না। এই বলে পল্লবী নিজের নোকে নেল এক্সটেনশন করতে গেলে পৌশালীরও নেল এক্সটেনশন করতে খুবই ইচ্ছা করে, তাই সেও পল্লবীর সঙ্গে চলে যায়। দুজনে মিলে নেল এক্সটেনশন করে সুন্দর করে সেজে গুজে অনেক ফটো তোলে। পরের দিন সকালবেলা তাদের স্কুল থাকায় তারা দুজনে স্কুলের জন্য তৈরি হয়ে স্কুলে চলে যায়। প্রথমে তারা ক্লাসে বসে নিজেদের নখগুলো কারিশ্মা ম্যাডামের কাছ থেকে লুকিয়ে রাখে, কিন্তু কারিশ্মা ম্যাডাম তাদের দুই ছাত্রীর কাণ্ড কারখানা দেখতে পেয়ে যায়। পল্লবী, পৌশালী, বেঞ্চের উপর উঠে দাঁড়াও, এক্ষুনি উঠে দাঁড়াবে। তোমাদের এত বড় সাহস, তোমরা নিজেদের হাতে এরকম বড় বড় রং চং নকল নখ লাগিয়ে স্কুলে এসেছো? তোমরা জানো না স্কুল স্টুডেন্টদের এসব অ্যালাউ নেই? ম্যাডাম প্লিজ, সবার সামনে আমাদেরকে বেঞ্চের উপর উঠে দাঁড়াতে বলবেন না, আমাদের খুব লজ্জা করে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি নিজের নখে এসব করতে চাইনি। এই পল্লবী আমাকে কালকে জোর করে নকল নখ লাগাতে এগিয়ে দিয়েছিল। আমি বারবার ওকে বলেছিলাম যে আপনি যদি দেখতে পান তাহলে আমাদেরকে বকবেন, কিন্তু তবুও পল্লবী ভয় করেনি। ও, যেই করিশ্মা ম্যাডাম আমাদের বকলো, তুই ঠিক আমাকে কেস খাইয়ে দিলি বল? ম্যাডাম প্লিজ ম্যাডাম, আপনি আমাকে শাস্তি দেবেন না, আমরা আর কখনো এরকম করব না।
আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমরা যদি বেঞ্চের উপর উঠে না দাঁড়াও, আমি তোমাদেরকে ক্লাসরুমের বাইরে বের করে নীল ডাউন করে দেব। সব ছাত্রছাত্রীদের সামনে এরকম নীল ডাউন হয়ে থাকতে ভালো লাগবে তো? ম্যাডাম, আপনি আমাদেরকে শাস্তি দেবেন কি করে? কারণ আপনার নিজের নখেই তো নেল এক্সটেনশন করা আছে। আমরা যদি বেঞ্চের উপর উঠে দাঁড়াই তাহলে আপনাকেও কিন্তু আপনার চেয়ারের উপর উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমি একেবারেই ম্যাডামের হাতের নকল নখগুলো তো খেয়ালই করিনি। ম্যাম, আপনি যদি টিচার হয়ে এসব কিছু করতে পারেন তাহলে আমরা ছাত্রী হিসেবে আপনার কাছেই তো শিখবো। আমরা নখ লাগিয়েছি, বেশ করেছি। করিশ্মা ম্যাডাম দুই ছাত্রীর মুখে এরকম কথা শুনে তাদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে পল্লবী এবং পৌশালী দুজনকেই জোরে জোরে স্কেলের বাড়ি মারে। কিন্তু করিশ্মা ম্যাডামের ক্লাস টিচার হিসেবে নিজের হাতে নকল নখ লাগিয়ে তাতে রং বেরঙের ছবি আঁকা উচিত হয়নি। আর এই উচিত কথা বলার ফলে দুই ছাত্রীকেই শাস্তি পেতে হয়। তোমাদের দুজনের এত বড় সাহস, তোমরা আমার মুখে মুখে তর্ক করছো? আমি তোমাদের বাবা মায়ের সঙ্গে দেখা করে তোমাদের নামে কমপ্লেন করব। তাহলে তোমাদের উচিত শিক্ষা হবে, আর পারলে তোমাদেরকে 7 দিনের জন্য সাসপেন্ড করব। ম্যাডাম, আপনি যদি আমাদের বাবা মায়ের সঙ্গে দেখা করেন আর আমাদের সাসপেন্ড করেন তাহলে আমরাও কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করে দেব যে আপনি সবসময় নিজের বাড়ির খাতা দেখে আমাদেরকে অঙ্ক করান, আর আপনি সেজেগুজে ক্লাসে আসেন। তখন প্রিন্সিপাল ম্যাডামও কিন্তু আপনাকে শাস্তি দেবেন। প্রিন্সিপাল ম্যাডামের কাছে এটাও বলবো যে আপনি ক্লাসে অঙ্ক না করিয়ে মাঝে মাঝে নাক ডেকে ঘুমিয়ে পড়েন, আর আমি লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে এসে আপনার ঘুমিয়ে পড়ার ফটো তুলে নিয়েছি, এই দেখুন। এই বলে পৌশালী নিজের পকেট থেকে ফোন বের করে করিশ্মা ম্যাডামের ক্লাসে নাক ডেকে ঘুমানোর ভিডিও দেখায়। এই দেখে করিশ্মা ম্যাডাম ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু অপরপক্ষে পৌশালী স্কুলের মধ্যে ফোন নিয়ে এসেও ঠিক করে না। ও ম্যাডাম, এখন পৌশালী ফোন নিয়ে এসে আপনার ঘুমানোর ভিডিও দেখালো বলে আপনি ওকে ছেড়ে দিলেন, আর আমরা যদি স্কুলে ফোন নিয়ে আসি তাহলে আপনি আমাদেরকে বকা দেন। এরকম দ্বিচারিতা কেন হবে বলুন? আমরাও কাল থেকে স্কুলে ফোন নিয়ে আসবো। আমি তোমাদের মতো ফালতু ক্লাস কখনো দেখিনি। তোমাদেরকে চরম শাস্তি দেওয়া উচিত। তোমরা যদি আমার ছেলে মেয়ে হতে তাহলে আমি তোমাদেরকে মেরে ঠিক করে দিতাম। আর পৌশালী, তুমি যদি প্রিন্সিপালকে আমার এই ভিডিও দেখাতে চাও তাহলে আমাকে শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে শাস্তি পাবে, কারণ তুমি স্কুলে ফোন নিয়ে এসে অপরাধ করেছো। সেই কথাটা মাথায় রেখেই যা করার করবে। আর আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। এই বলে করিশ্মা ম্যাডাম নিজের অসম্মান হওয়ার কারণে পল্লবী এবং পৌশালীকে ফোন করে ক্লাসের বাইরে বের করে দেয়। কিন্তু তাদের কাছে করিশ্মা ম্যাডামকে ফাঁসানোর জন্য প্রমাণ থাকলেও যেহেতু তারা দুজনেই কেস খাবে, সেই কারণে তারা প্রিন্সিপাল ম্যাডামকে কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। করিশ্মা ম্যাডাম রোজ বদলা নেওয়ার জন্য পল্লবী এবং পৌশালীকে নানান রকমের শাস্তি দিতে শুরু করে। এই পল্লবী, যাও একতলায় স্টাফ রুমে গিয়ে আমার জন্য চকের বাক্স নিয়ে এসো। আমি ক্লাস করাতে আসার সময় চকের বাক্স নিয়ে আসতে ভুলে গেছি। তাড়াতাড়ি গিয়ে চক নিয়ে এসে দাও, তা না হলে আমি বোর্ডে লিখে অঙ্ক করাতে পারবো না। কিন্তু ম্যাডাম, আমাদের ক্লাসরুম তো 5 তলায়, আর আমি যদি এখন একতলার স্টাফ রুমে যাই তাহলে সিঁড়ি ভেঙে নামতে নামতে আমার পা ব্যথা হয়ে যাবে, আর স্কুলের লিফটটাও তো খারাপ হয়ে গেছে, তাই আমি যেতে পারবো না। আপনি প্লিজ অন্য কাউকে এই দায়িত্বটা দিন। তোমার এত সাহস কি করে হয়? তুমি আমার মুখের উপর কথা বলো। এখন যদি তুমি আমাকে চকের বাক্স না এনে দাও তাহলে আমি কিন্তু সবার সামনে তোমাকে ক্লাসের মধ্যে মুরগি করে দাঁড় করিয়ে রাখবো। তাহলে ভালো হবে তো? তুমি যদি একা যেতে না চাও তাহলে তোমার এই প্রিয় বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। পল্লবী ম্যাডামের কোনো কথার উত্তর না দিয়েই পৌশালীকে সঙ্গে নিয়ে কোনো মতে একতলাতে নেমে করিশ্মা ম্যাডামের জন্য চকের বাক্স নিয়ে আসে। তারা দুজনে ম্যাডামের উপর ভীষণ পরিমাণে রেগে থাকে, কিন্তু তারা যেহেতু স্কুল ছাত্রী তাই তাদেরও কিছু করার থাকে না। তারা সিঁড়ি ভেঙে কষ্ট করে চকের বাক্স নিয়ে এলেও যেহেতু তাদের আসতে দেরি হয় তাই করিশ্মা ম্যাডাম তাদের দুজনের পেছনে স্কেলের বাড়ি মারে। তাই দুজনে ব্যথার কারণে বেঞ্চে বসতেও পারে না। এই দেখে সকল ছাত্রছাত্রীরা তাদের উপর হেসে ওঠে। ইস, তোদের দুজনের পেছনে স্কেলের বাড়ি খুব লেগেছে বল। আমার চিন্তা হচ্ছে তোরা দুজনে সকালবেলা উঠে পটি করবি কিভাবে। তাহলে তোরা দুজন প্রিয় বান্ধবী দুজনকে মলম লাগিয়ে দিস, কেমন? এই বলে বিনয় সেখান থেকে চলে যায়। ইস, ক্লাসরুম ভর্তি ছাত্রছাত্রীর সামনে ম্যাডাম কিভাবে আমাদের পেছনে স্কেলের বাড়ি মারলো বলতো?
আমার একদম লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমার তো আর স্কুলে পড়ার ইচ্ছাই নেই পৌশালী। তুই এই কথা বলছিস? তাহলে শোন, ম্যাডাম যখন আমাদের পেছনে স্কেলের বাড়ি মারছিল, তখন আমি যেই ছেলেটাকে পছন্দ করি, মানে আমি সুজয়ের কথা বলছি, ও না দেখে খুবই হাসছিল। এই বদমাইশ করিশ্মা ম্যাডামের জন্য সুজয় তো আমাকে আর পাত্তাই দেবে না। আমাদের যে করেই হোক ওই বদমাইশ ম্যাডামকে জব্দ করতেই হবে, তা না হলে সারা জীবন আমাদেরকে এভাবে টর্চার করবে। আমরা দুজনে এখন ওনার পরম শত্রু। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু করিশ্মা ম্যাডাম নিজের শাস্তির পরিমাণ কিছুতেই কমায় না। একদিন করিশ্মা ম্যাডামের বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয়, তাই সে তার হবু বর রিকির সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যাবে বলে স্কুল থেকে ছুটি নেয়। স্কুল ছুটি নেওয়ার পর করিশ্মা ম্যাডাম পার্লারে গিয়ে খুব সুন্দর করে সেজে নেয়। কিরে, ম্যাডাম আজকে অঙ্ক করাতে আসলো না কেন? আমাকে আর তোকে অন্য কোনো রকমের শাস্তি দেবে বলে প্ল্যান করছি নাকি? এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমার প্রত্যেকদিন খুব ভয় করে। না না, ম্যাডাম কালকে রাত্রিবেলা নিজের ফেসবুক আইডি থেকে আশীর্বাদের ফটো পোস্ট করেছিল। আমার মনে হয় কিছুদিনের মধ্যে ম্যাডামের বিয়ে হবে, তাই ম্যাডাম স্কুল থেকে ছুটি নিয়েছে। ম্যাডাম ভালোই আছে বুঝলি। তারপর আজকে আবার কোন পার্লারে সাজতে গিয়েছিল, সেই ছবিগুলো আপলোড করেছে। আবার একটা কোন বড় রেস্টুরেন্টের ফটো পোস্ট করেছে। এই দেখ, ওনার ভালো থাকা বার করছি, তুই চল আমার সাথে। আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে। ম্যাডামকে এমন শিক্ষা দেব যে ম্যাডাম সারা জীবন মনে রাখবেন, আর জীবনেও আমাদেরকে শাস্তি দেওয়ার কথা ভাববেন না। চল। অন্যদিকে করিশ্মা ম্যাডাম তার হবু বরের সঙ্গে দেখা করতে গিয়ে, রিকি, আমি আর তুমি বিয়ে করার পর প্যারিসে শিফট হয়ে যাব, কেমন? কারণ আমার ফালতু এই শিক্ষিকা চাকরি আর একদম ভালো লাগছে না। যত সব বাজে বাজে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার কাজ কারবার, ওদের শাস্তি দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি, তবু ওরা শোধরাচ্ছে না, জানো। এভাবেই তারা দুজনে জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। আর ঠিক এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটি ছেলে এবং ছেলের মা তাদের কাছে আসে। মা, এই দেখো, এই বদমাইশ মেয়েটা আমাকে ঠকিয়ে এখন অন্য ছেলের সাথে বসে দাঁত কেলিয়ে খাচ্ছে আর আড্ডা মারছে। ফেসবুকে আবার এদের আশীর্বাদের এঙ্গেজমেন্টের ফটো দিয়েছে। কি বদমাইশ মেয়ে রে বাবা, আমার জীবন নষ্ট করে এখন এই ছেলেটা জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তুই ঠিক বলেছিস বাবা, এই বদমাইশ মেয়েটার শাস্তি পাওয়া উচিত। আর আমি এই কথাও শুনেছি যে এই মেয়েটা একেবারে বাজে শিক্ষিকা, আর এই ছাত্রছাত্রীদের খুব বাজে বাজে শাস্তি দেয়। বাবা, তুমি আমার ছেলের মতো, তাই আমি তোমাকে বলছি তুমি এই মেয়েকে একদম বিয়ে করো না। এসব কথাবার্তা শুনি রিকি খুবই ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি করে রিকি রেস্টুরেন্টের টেবিল ছেড়ে উঠে পড়ে। এরা কি বলছে? তুমি এই ছেলেটাকে বিয়ে করবে বলে ঠকিয়েছো? ছি, আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন বাজে মহিলা। আমি তোমাকে হারগিজ বিয়ে করতে পারবো না। বিশ্বাস করো রিকি, আমি এদেরকে চিনি না, সত্যি বলছি। এরা পুরো মিথ্যা কথা বলছে আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে যাতে আমার কখনো বিয়ে না হয়। রিকি কিছুতেই করিশ্মা ম্যাডামকে বিয়ে করতে চায় না, আর সে তৎক্ষণাৎ রেস্টুরেন্ট থেকে চলে যায়। এরকম কান্নাকাটি এবং ঝগড়াঝাটির মধ্যে হঠাৎ করে পল্লবীর মুখের থেকে গোঁফ খুলে পড়ে যায়, আর এর ফলে পল্লবীর আসল রূপ বাইরে বেরিয়ে আসে। এই দেখে পৌশালীও খুব ভয় পেয়ে যায় আর নিজের বুড়ি মহিলার বেশ ছেড়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়। তোমাদের দুজনের জন্য আমি কোনোদিনও সুখ পাবো না যা দেখছি। তোমরা এত বদমাইশ যে আমাকে সাজানোর জন্য এরকম বহুরূপ সেজে আমার বিয়ে ভাঙতে চলে এসেছো। এবার তোমরা শান্তি পেয়েছো তো? আমার বিয়ে ভেঙে আমি তোমাদের কি এমন শাস্তি দিয়েছি যার কারণে তোমরা আমাকে সারা জীবনের মতো শাস্তি দিলে? করিশ্মা ম্যাডামকে এভাবে কান্নাকাটি করতে দেখে পল্লবী এবং পৌশালীও খুব কষ্ট পায়, কারণ তারা ম্যাডামের সঙ্গে সামান্য মজা করতে চেয়েছিল। কিন্তু এই ঘটনা যে এতটা সিরিয়াস হয়ে যাবে সেটা তারা দুজনেই কল্পনা করতে পারেনি। ম্যাডাম, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমরা আর কখনো আপনার সঙ্গে এরকম মজা করব না। কিন্তু আপনি আমাদের এত শাস্তি দিয়েছেন যে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। আমরা রিকি স্যারের কাছে গিয়ে ক্ষমা চাইবো আর বলবো যে আমরা আপনার সঙ্গে মজা করেছি, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনি আমাদেরকে আর কখনো শাস্তি দেবেন না। এই বলে পল্লবী এবং পৌশালী রিকির কাছে গিয়েও ক্ষমা চায়। তারা রিকিকে সমস্ত সত্যি ঘটনা বললে রিকি আর কখনো করিশ্মাকে অবিশ্বাস করে না। এই ঘটনার পর থেকে করিশ্মা ম্যাডামও তাদের দুই ছাত্রীকে আর কখনো শাস্তি দেয় না, কারণ শাস্তি দেওয়ার আগে তার এরকম বিয়ে ভেঙে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়ে। এর ফলে পল্লবী এবং পৌশালী তাদের ম্যাডামের বাজে শাস্তির হাত থেকে রক্ষা পায়।